ওয়েলকাম টু মাই 14th ক্লাস অন অ্যাক্ট 2 ফ্রম এ প্রবলেম প্লে জাস্টিস বাই জন গলসর্দি। দেখো আজকে আলোচনা করব ফেমাস ব্রিটিশ ড্রামাটিস্ট জন গলসর্দির লেখা ফেমাস প্রবলেম প্লে জাস্টিস। এই জাস্টিসের উপরে এর আগে যথারীতি আমি 13টা ক্লাস কমপ্লিট করেছি, এটা আমার 14 নম্বর ক্লাস। তুমি যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নাও, কেন কি আজকের ক্লাসটা বুঝতে তোমার অনেকটাই সুবিধা হবে। দেখো আমরা লাস্ট যে ক্লাসটা করেছিলাম সেখান থেকে আমরা কি জানতে পেরেছি? আমরা লাস্ট যে ক্লাসটা করেছি সেখান থেকে আমরা জানতে পেরেছি ফ্রম ইন্টারোগেটস রুথ। একটা ইন্টারোগেশন চলছে, এখন কে কাকে ইন্টারোগেট করছে? ফ্রম আমরা জানি ফ্রম ইনি একজন অ্যাডভোকেট, ইনি কি করছেন? ইনি ইন্টারোগেট করছেন কাকে? ইন্টারোগেট করছেন রুথকে ইন্টারোগেট করছে। তাহলে এই প্রথম পয়েন্ট থেকে আমরা এটা বুঝতেই পারছি একটা ইন্টারোগেশন চলছে, এবং ইন্টারোগেশন কোথায় চলছে? একটা কোর্ট রুমে চলছে, এবং টাইমটা ভি আমরা মনে করতে পারছি আফটারনুন, অক্টোবরের আফটারনুনে এই ঘটনাটা ঘটছে। তো নাম্বার 1 ফ্রম ইন্টারোগেটস রুথ, ফ্রম রুথকে ইন্টারোগেট করছেন। নাম্বার 2 উই হ্যাভ নোন অ্যাবাউট রুথস ম্যারিড লাইফ। আমরা এই ইন্টারোগেশনের মাধ্যমে এটা ভি জানতে পেরেছি যে রুথসের ম্যারিড লাইফটা কেমন ছিল, অর্থাৎ সে কি হ্যাপি ছিল কি আনহ্যাপি ছিল, তার ম্যারিড লাইফ কতটা আনফরচুনেট ছিল এন্ড কতটা মিজারেবল ছিল। নাম্বার 3 ফল্ডার গিভস মানি টু রুথ। এটা ভি জানতে পেরেছি এই ইন্টারোগেশনের মাধ্যমে যে ফল্ডার রুথকে কিছু টাকা পয়সা দিয়েছিল। এন্ড ফাইনালি নাম্বার 4 ফ্রম কমপ্লিটেড হিজ ইন্টারোগেশন। ফ্রম কি করছে? তার ইন্টারোগেট কমপ্লিট করেছে, এটা ভি আমরা জানতে পেরেছি। দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড লাইন বাই লাইন ডিটেইলস টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করব যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখো, কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ক্লাস তুমি প্রতিনিয়ত এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমার এখান থেকে ইউজি এবং পিজির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। ইউজির ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটি অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে, এবং পিজির ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটি অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে সেটা তুমি দেখতে পাচ্ছ। এখানে একটা কথা বলে রাখি, নেক্সট সেমিস্টারের জন্য তুমি যদি আমার এখান থেকে কি ইউজি কি পিজির ক্ষেত্রে অনলাইন গাইডেন্স নিতে চাও তাহলে এখন থেকে তোমাকে যোগাযোগ করতে হবে, কেন কি নেক্সট সেমিস্টারের জন্য যে অ্যাডমিশন প্রসেস সেটা চালু হয়ে গেছে বা এখন থেকে অ্যাডমিশন নিতে শুরু করেছি। সুতরাং তোমার যদি অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপরে যে কন্টাক্ট ডিটেইলস দেওয়া আছে তার মাধ্যমে তুমি যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো দ্য টেক্সট জাস্টিস অ্যাক্ট 2। আমরা লাস্ট ক্লাসটা যেখানে শেষ করেছিলাম সেখানে আমরা এটা দেখেছি যে ইন্টারোগেশন চলছে এবং কে কাকে ইন্টারোগেট করছে। ফ্রম ইন্টারোগেট করছে কাকে? ইন্টারোগেট করছে রুথকে ইন্টারোগেট করছে। সুতরাং ফ্রম তার ইন্টারোগেশন কমপ্লিট করেছে, এবং স্টেজ ডিরেকশন আমরা এটাই দেখেছিলাম, হি সিটস ডাউন, ফ্রম বসে পড়ছে, রুথ রিমেইনস স্টোইক্যালি আপরাইট ইন দ্য উইটনেস বক্স। রুথ কিন্তু এখনো পর্যন্ত সে উইটনেস বক্সে দাঁড়িয়ে আছে, এবং সে কি রকম মুডে দাঁড়িয়ে আছে? স্টোইক্যালি অর্থাৎ অন ইমোশনালি, উদাস ভাবে সে এখনো পর্যন্ত উইটনেস বক্সে দাঁড়িয়ে আছে। এরপরে দেখতে পাচ্ছি আমরা ক্লেভার, সে উঠছে, ইনি একজন অ্যাডভোকেট ইন এ কনসিডারেট ভয়েস। ইনি খুব নিচু গলায় বা নিচু আওয়াজে বলছেন ওয়েন ইউ লেফট হিম, যখন রুথ আপনি আমাকে একটা কথা বলুন, ওয়েন ইউ লেফট হিম যখন আপনি কি করেছিলেন এই ফল্ডারের কাছ থেকে ছেড়ে এসেছিলেন বা ফল্ডারকে দেখেছিলেন শেষবার যখন দেখেছিলেন অন দ্য মর্নিং অফ ফ্রাইডে দ্য 7th, সেই 7th জুলাই ফ্রাইডে মর্নিং এ যখন দেখেছিলেন, উড ইউ নট সে, এই কথাটা তো আপনি স্বীকারই করলেন না, দ্যাট হি ওয়াজ আউট অফ হিজ মাইন্ড, যে সে মোটামুটি তাকে দেখে পাগল মনে হচ্ছিল আই সাপোজ। দেখো এখানে অ্যাকচুয়ালি এই ক্লেভার অ্যাডভোকেট এ কতটা চালাকি সহকারে পরিষ্কার নিজেই যেন বলে দিতে চাইছে ফল্ডার ওয়াজ ম্যাড, হি ওয়াজ আউট অফ হিজ মাইন্ড আই সাপোজ। রুথ তখন বলছে নো স্যার, এরকম কোনো ব্যাপারই ছিল না, তাকে কোনোভাবেই আমার দেখে মনে হয়নি যে সে ম্যাড, সে পাগল হয়ে গেছে। ক্লেভার তখন কি বলছে? থ্যাংক ইউ, আই হ্যাভ নো ফার্দার কোশ্চেন টু আস্ক ইউ। ধন্যবাদ, আপনাকে আমি আর কিছু জিজ্ঞেস করতে চাইছি না, কেন কি আমার ইন্টারোগেট কমপ্লিট হয়ে গেছে, আমি আপনাকে আর ইন্টারোগেশন করতে চাইছি না। এখানে দেখো ক্লেভার আমরা জানি প্রথম থেকেই সে ফল্ডার যে ম্যাড নয় সেটা প্রমাণ করার চেষ্টা করে আসছে, এবং এটা প্রমাণ করতে চাইছে যে তার মোটিভ কি ছিল, মোটিভ অফ ফরজারি, এটা ভি প্রমাণ করতে চাইছে ক্লেভার। কিন্তু ফ্রম সে কি চাইছে? সে চাইছে যে ফল্ডার তাকে পাগল হিসেবে প্রতিপন্ন করার এই কোর্টে। চলো নেক্সট। তখন রুথকে দেখতে পাচ্ছি আমরা বেন্ডিং ইন এ লিটল ফরওয়ার্ড টু দ্য জুরি, একটু জাস্ট সে যে উইটনেস বক্সে দাঁড়িয়ে আছে জুরির দিকে অর্থাৎ জাস্টিসের দিকে একটুখানি ঝুঁকে আছে, এবং কি বলছে আই উড হ্যাভ ডান দ্য সেম ফর হিম, আই উড ইনডিড, ইয়েস আমাকে কিছু না কিছু করতে হবে, আই উড হ্যাভ ডান দ্য সেম ফর ইনডিড। এখানে দেখো বলা হয়েছে, আমরা লাস্ট যে ক্লাসটা করেছিলাম সেখান থেকে আমরা একটা সেন্টেন্স জানতে পেরেছিলাম যেখানে রুথ বলেছিল, কি বলেছিল? হি ইজ রুইনড হিমসেলফ ফর মি, সে আমার জন্য নিজেকে ধ্বংস করে ফেলেছে। তাহলে এখানে ফল্ডার যদি সে রুথের জন্য নিজেকে ধ্বংস করে ফেলে বা নিজের বড় ক্ষতি করে ফেলে, তাহলে এখানে রুথেরও একটা সমান রেসপন্সিবিলিটি থেকে যায়, সেম রেসপন্সিবিলিটি, ইকুয়াল রেসপন্সিবিলিটি থেকেই যায়। কি থেকে যায়? যে আমার জন্য ফল্ডার যদি এতটা স্যাক্রিফাইস করতে পারে তাহলে ওয়াই আই এম নট, আমি কেন করতে পারবো না? আই উড হ্যাভ ডান দ্য সেম ফর হিম, তাহলে তার জন্য আমারও কিছু করা উচিত। আই উড ইনডিড, ইয়েস আই উইল ডু ইট, এবং আমি এটা করব। জাজ তখন কি বলছেন? প্লিজ ইউ সে ইউর ম্যারিড লাইফ ইন অ্যান আনহ্যাপি ওয়ান। আচ্ছা আপনি বললেন যে আপনার ম্যারিড লাইফ আনহ্যাপি ছিল, তাহলে এটা আমাকে একটু বলুন তো রুথ, ফল্টস অন বোথ সাইডস, অর্থাৎ দুদিক থেকে দুজনেরই কি দোষ ছিল? হাজব্যান্ড এন্ড ওয়াইফ আপনাদের দুজনকারই কি দোষ ছিল? রুথ তখন বলছে অনলি দ্যাট আই নেভার বোড ডাউন টু হিম। স্যার একমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে এই যে আমাদের আনহ্যাপি ম্যারিড লাইফ, এর একটাই কারণ হচ্ছে আমি আমার হাজব্যান্ডের কাছে নিজেকে সারেন্ডার করিনি। আই নেভার বোড ডাউন, এখানে বোড ডাউন মিন্স হচ্ছে সারেন্ডার করা, আমি কখনোই সারেন্ডার করিনি নিজেকে তার কাছে। আই ডোন্ট সি, এবং এটা আমি বুঝতেই পারি না যে ওয়াই আই শুড নট টু এ ম্যান লাইক দ্যাট, যে তার কাছে আমার সারেন্ডার করা উচিত কেন? আমি যে সারেন্ডার করছি না এটা তো ঠিকই আছে, কিন্তু কেন তার কাছে আমি সারেন্ডার করব এটা আমি কোনোভাবেই বুঝতে পারছি না। আর যেহেতু আমি আমার নিজেকে তার কাছে সারেন্ডার করিনি, অর্থাৎ তার
তার কথা মতন আমি চলিনি, সুতরাং সে আমার প্রতি এরকম টর্চার করতেই থাকে। তখন জাজ বলছেন আচ্ছা তাহলে ইউ রিফিউজড টু ওবে হিম, আপনি তাহলে আপনার হাজব্যান্ডের কোনো কথাই শুনতেন না, তাকে অমান্য করতেন। রুথ তখন অ্যাভয়েডিং দ্য কোশ্চেন, এই পার্টিকুলার কোশ্চেনের কোনো উত্তর না দিয়ে উনি কি বলছেন, স্যার আই হ্যাভ অলওয়েজ স্টাডিড হিম টু কিপ থিংস নাইস, আমি সবসময় চেষ্টা করে গেছি। এখানে দেখো বলা হচ্ছে স্টাডিড হিম, এখানে স্টাডিড হিম, স্টাডি বলতে আমরা এটা বলতেই পারি ট্রাইড, আমি আমার আপ্রাণ চেষ্টা করে গেছি টু কিপ থিংস নাইস, অর্থাৎ আমাদের ফ্যামিলিতে ম্যারিড লাইফে সমস্ত কিছু অর্ডারলি সুশৃঙ্খল ভাবে তাকে খুশি করার জন্য করার চেষ্টা করে গেছি, বাট আমি এটা পারিনি। তখন জাজ কি বলছেন, আনটিল ইউ মিট দ্য প্রিজনার, এখানে প্রিজনার বলতে ফল্ডারের কথা বলা হচ্ছে, আনটিল ইউ মিট দ্য প্রিজনার। আচ্ছা তাহলে আপনি আমাকে এই কথাটা বলুন তো যে আপনি এটা ততক্ষণ পর্যন্ত করেছেন যতক্ষণ পর্যন্ত না আপনি প্রেমে পড়েছেন ফল্ডারে, তার মানে আপনি যখন থেকে প্রেমে পড়েছেন তখন থেকে তাকে আর খুশি করার চেষ্টা করেননি বা সমস্ত কিছু অর্ডারলি করার চেষ্টা করেননি, তাকে প্লিজ করার চেষ্টা করেননি, ওয়াজ দ্যাট ইট, তাই না? তখন রুথ বলছেন নো স্যার, ইভেন আফটার দ্যাট, আমি প্রেমে পড়েছি ঠিকই আছে, আমি ফল্ডারকে ভালোবাসি, অভি ঠিক আছে, কিন্তু আমি প্রেমে পড়ার পরেও আমি হাজবেন্ডকে খুশি করার আপ্রাণ চেষ্টা করে গেছি, বাট আই কান্ট, আমি পারিনি। তখন জাজ কি বলছেন, আই আস্ক, আমি জিজ্ঞেস করছি, ইউ নো, কেন জিজ্ঞেস করছি তুমি অবশ্যই জানো, বিকজ ইউ সিম টু মি টু গ্লোরি ইন দিস অ্যাফেকশন অফ ইয়ার্স, এই যে ফল্ডারের সাথে তোমার যে সম্পর্ক আছে, তোমার যে অ্যাফেয়ার আছে, এটা নিয়ে তুমি বেশ নিজেকে গর্বিত বোধ করো। হ্যাঁ, এখানে গ্লোরি মিন্স হচ্ছে প্রাইড, তুমি নিজেকে বেশ গর্বিত বোধ করো যে তুমি ফল্ডারের সাথে প্রেমে আছো বা অ্যাফেয়ার লাইফে আছো ফর দ্য প্রিজনার, তাই না? আমি এই জন্যই তোমাকে জিজ্ঞেস করছি যে হয়তো তোমার এই গর্বের কারণেই তুমি তোমার হাজবেন্ডের সাথে নিজেকে ইল ট্রিট করতে, তোমার যে ট্রিটমেন্ট সেটা বি গুড ছিল না। তখন রুথ হেজিটেটিং, একটুখানি দ্বিধার স্বরে কি বলছে, আই 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 ডু, না স্যার আমি এটা কখনোই করিনি, হ্যাঁ আমি সবসময় তাকে খুশি করার চেষ্টা করে গেছি, ইট ইজ দ্য অনলি থিং ইন মাই লাইফ নাও, এবং আমি এটা ভি বলতে পারি এই যে অ্যাফেয়ার, এই যে আমরা সম্পর্কে আছি, একটা রিলেশনে আছি, এই রিলেশনটাই আমার কাছে হচ্ছে জীবনের একমাত্র রসবোধ বেঁচে থাকার জন্য স্যার। তখন জাজ কি বলছেন, স্টিয়ারিং অ্যাট হার হার্ট, একটু শক্তভাবে বড় বড় চোখ করে তাকাচ্ছে, ওয়েল স্টেপ ডাউন প্লিজ, ঠিক আছে আর কিছু জিজ্ঞেস করার নেই, আপনি এরপর আসতে পারেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি রুথ লুকস এট ফল্ডার, রুথ ফল্ডারের দিকে তাকাচ্ছে, দেন পাসেস কুয়াইটলি ডাউন এন্ড টেকস হার সিট অ্যামং দ্য উইটনেস, এখন সেখানে গিয়ে যারা সেই সাক্ষীটা কি আছে, যে সমস্ত উইটনেসেসরা আছে তাদের কাছে গিয়ে বসছেন বা তাদের মধ্যে গিয়ে বসছেন কে, রুথ। এবং যখন নেমে যাচ্ছে, এখানে স্টেজ ডিরেকশনটা একটু খেয়াল করো, রুথ যখন নেমে যাচ্ছে উইটনেস বক্স থেকে তখন কিন্তু ফল্ডারের দিকে এক ঝলক তাকিয়ে গেল। চলো নেক্সট, এরপরে ফ্রম এসছে, ফ্রম এসে কি বলছে, আই কল দ্য প্রিজনার মাই লর্ড, এখন বলছে মিলর্ড আমি এর পরের সাক্ষীকে ডাকতে চাই, অভিযুক্তকে ডাকতে চাই। তখন ফল্ডার আসছে, ফল্ডার লিভস দ্য ডক, ফল্ডার আসছে ডক থেকে, গোজ ইনটু দ্য উইটনেস বক্স এন্ড ইজ ডিউলি সর্ন, এবং তাকে ভি শপথ বাক্য পাঠ করানো হচ্ছে। ফ্রম জিজ্ঞেস করছে ফল্ডারকে, হোয়াট ইজ ইউর নেম? ফল্ডার তখন বলছে উইলিয়াম ফল্ডার। ওকে, আপনার বয়স এন্ড এজ? ফল্ডার উত্তর দিচ্ছে 23। নোট দিস পয়েন্ট, এখানে ফল্ডারের বয়স 23। যদি তোমার মনে আছে রুথের বয়স কত, যেটা আমরা লাস্ট ইন্টারোগেশন থেকে জানতে পেরেছিলাম, তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এখানে ফল্ডারকে আমরা দেখতে পাচ্ছি, একটা হিন্টস আমি দিয়েই রাখি, একটু হলেও ছোট, তার থেকে বয়সের দিক থেকে ছোট রুথের থেকে, তাহলে ফল্ডারের বয়স 23। তখন ফ্রম কি বলছেন, আর ইউ নট ম্যারিড? আচ্ছা নিশ্চয়ই তো আপনি বিবাহিত নন। ফল্ডার সেক্স ইজ হেড, তার মানে ফল্ডার একটু মাথা জাকিয়ে বলে দিল, নো স্যার আই এম নট ম্যারিড, আমি বিবাহিত নই। ফ্রম বলছে, হাউ লং হ্যাভ ইউ নোন দ্য লাস্ট উইটনেস? আচ্ছা লাস্ট উইটনেস বলতে এখানে কার কথা বলা হচ্ছে? লাস্ট উইটনেস বলতে এখানে রুথের কথা বলা হচ্ছে। বলছে এই যে রুথের সাথে আপনার কতদিন ধরে পরিচয়? ফল্ডার বলছে স্যার 6 মান্থস, লাস্ট 6 মান্থস। ফ্রম তখন কি বলছেন, এই স্যার অ্যাকাউন্ট অফ দ্য রিলেশনশিপ বিটুইন ইউ এ কারেক্ট ওয়ান? আচ্ছা ফল্ডার তাহলে আপনার কি মনে হয় যে এই যে আপনার সাথে যে সম্পর্ক আছে, আপনি যে অ্যাফেয়ারে আছেন, আপনার যে রিলেশনশিপ, এটা কি ঠিক রিলেশন, অর্থাৎ এটা কি সত্যিই বাস্তবসম্মত, অথবা এটা কি গ্রহণযোগ্যতা আছে এই রিলেশনশিপে? তখন ফল্ডার বলছে ইয়েস স্যার, আমাদের মধ্যে যে রিলেশনশিপ আছে এটা সিমেন্টেড, এটা কংক্রিট, এবং আমি মনে করি না যে আমার রিলেশনের মধ্যে কোথাও ভুল আছে, আমি যে এই যে একটা ম্যারিড ওম্যানকে ভালোবাসি এর মধ্যে কোথাও কোনো ভুল টুল নেই। ফল্ডার এই জন্যই বলছেন ইয়েস। তখন ফ্রম কি বলছেন, ইউ বিকাম ডিভোটেডলি অ্যাটাচড টু হার? আচ্ছা তাহলে তো আপনি তাকে খুবই ভালোবাসেন, ডিভোটেডলি অ্যাটাচড মানে গভীর ভাবে তাকে নিশ্চয়ই ভালোবাসেন। হাউএভার ফল্ডার তখন বলছেন ইয়েস, হ্যাঁ আমি তাকে গভীর ভাবেই ভালোবাসি। তখন জাজ কি বলছেন, ডু ইউ নো শি ওয়াজ এ ম্যারিড ওম্যান? আচ্ছা জাজ অবাক হয়ে গেছে। আচ্ছা তাহলে ফল্ডার তুমি জানো যে সে ম্যারিড, তা সত্ত্বেও তুমি তাকে ভালোবাসো, হাউ ইজ ইট পসিবল, এটা কি করে হতে পারে? ফল্ডার তখন বলছে, আই কুড নট হেল্প ইট ইউর লর্ডশিপ, মাই লর্ড, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। জাজ অবাক হয়ে গেছে, কুড নট হেল্প ইট, তুমি কন্ট্রোল করতে পারো না নিজেকে? ইউ কুড নট কন্ট্রোল ইউর ইমোশন, তুমি তোমার ইমোশনকে, তুমি তোমার প্যাশনকে কন্ট্রোল করতে পারোনি? ফল্ডার, আই ডিড নট সেম ওয়েল টু, নো স্যার আমি কোনোভাবেই, আই ডিড নট কন্ট্রোল মাই ইমোশন মাই প্যাশন, আমি কোনোভাবেই কন্ট্রোল করতে পারিনি নিজেকে, দ্যাটস ওয়াই আমি তার প্রেমে পড়ে গেছি। জাজ তখন হ্যাঁ কেমন যেন হয়ে গেছে, ভেবাচাকা খেয়ে গেছে। দ্য জাজ স্লাইটলি শ্রাগস হিজ শোল্ডার, জাজ একটুখানি ঘাড় ঝাঁকিয়ে বলে, ওহো কি মজার ব্যাপার। চলো নেক্সট। তখন ফ্রম কি বলছেন, ফ্রম জিজ্ঞেস করছেন ফল্ডারকে, হাউ ডিড ইউ কাম টু নো হার? আচ্ছা তাহলে ফল্ডার একটা কথা বলো যে কিভাবে তুমি এই ম্যারিড ওম্যানের সাথে পরিচয় করলে, বা তোমাদের মধ্যে পরিচয় কিভাবে হলো, কিভাবে তুমি তাকে জানতে পারলে? ফল্ডার তখন বলছেন যে থ্রু মাই ম্যারিড
ম্যারিড সিস্টার স্যার, আমি আমার ম্যারিড সিস্টারের মাধ্যমে জানতে পেরেছি। ফ্রম তখন কি বলছেন, ফ্রম জিজ্ঞেস করছেন ডিড ইউ নো ওয়েদার সি ওয়াজ হ্যাপি উইথ হার হাজব্যান্ড। আচ্ছা তাহলে আপনি কি জানেন ফোল্ডার যে তার যে ম্যারিড লাইফ সেটা হ্যাপি অর আনহ্যাপি, এটা কি জানেন? ফোল্ডার তখন বলছেন ইট ওয়াজ ট্রাভেল অল দ্য টাইম। না না, একটুখানি ট্রাভেল তার ছিল, আমি জানি, সারাক্ষণই, একটুখানি নয়, ভালো রকমই ট্রাভেল ছিল। সারাদিন সে কষ্টের মধ্যে, যন্ত্রণার মধ্যে থাকতো, তাদের মধ্যে কোনোভাবেই হ্যাপিনেস ছিল না, তাদের লাইফটাই ছিল আনহ্যাপি ম্যারিড লাইফ এন্ড আনফরচুনেট অলসো। চলো নেক্সট। তখন ফ্রম কি বলছেন, ইউ নো হার হাজব্যান্ড। আচ্ছা তাহলে ফোল্ডার আপনি বলুন তো আপনি রুথের হাজব্যান্ডকে জানেন? ফোল্ডার তখন বলছে অনলি থ্রু হার। ইয়েস স্যার, আমি জানি। এবং কিভাবে জানি? আমি জানি একমাত্র তার মাধ্যমে, অর্থাৎ রুথের মাধ্যমেই আমি জানতে পেরেছি তার হাজব্যান্ডের ক্যারেক্টার। হি ইজ এ ব্রুট, সে একটা পশু, ব্রুট, বিস্ট। তখন জাজ কি বলছেন, আই ক্যান্ট অ্যালাউ ইনডিসক্রিমিনেট অ্যাবিউজ অফ এ পারসন নট প্রেজেন্ট। জাজ তখন বলছেন ইন্টারফেয়ার করছেন, অবজেকশন অবজেকশন। এখানে এই কোর্টে যিনি প্রেজেন্ট নেই তার সম্পর্কে কোন রকম কোন ক্রিটিসিজম চলবে না। ইনডিসক্রিমিনেট অ্যাবিউজ, কোন রকম কোন ক্রিটিসিজম অফ এ পারসন, একজন ব্যক্তির সম্পর্কে যে কিনা হু ইজ নট প্রেজেন্ট হিয়ার, যে বর্তমান টাইমে কোর্টে প্রেজেন্ট নেই, তার সম্পর্কে কোন রকম কোন খারাপ কথা কিন্তু এখানে চলবে না। ফ্রম তখন মাথাটা নিচু করে বলছে সরি স্যার, ইফ ইউর লর্ডশিপ প্লিজ, সরি কিছু মনে করবেন না স্যার। তখন ফোল্ডারকে জিজ্ঞেস করছে ফ্রম ইউ অ্যাডমিট অল্টারিং দিস চেক। আচ্ছা ফোল্ডার, তাহলে আপনি কি স্বীকার করছেন যে আপনি নিজে এই চেকটাকে অল্টার করেছিলেন, পরিবর্তন করেছিলেন? এই চেকের উপরে যে লেখাটা ফোল্ডার বস ইজ হেড। ফোল্ডার মাথা নিচু করে বলছে ইয়েস স্যার, আই হ্যাভ ডান দ্যাট। ফ্রম তখন কি বলছেন, ক্যারি ইউর মাইন্ড। ঠিক আছে, একটু স্মরণ করার চেষ্টা করো। এখানে ক্যারি ইউর মাইন্ড মিনস আমরা এটা বলতেই পারি টু থিঙ্ক, একটু চিন্তা ভাবনা করে উত্তর দেবে। টু দ্য মর্নিং অফ ফ্রাইডে, সেই ফ্রাইডের সকালবেলাকার ঘটনা, তখন কি ঘটেছিল, এবং যদি ডেটটা তোমাকে বলে দিই, এক্সাক্ট ডেট জুলাই দ্য 7th জুলাইয়ের ঘটনা। টেল দ্য জুরি হোয়াট হ্যাপেন্ড, আপনি আমাদের বিচারককে বলুন বা বিচারকদের বলুন ঠিক কি ঘটেছিল। ফোল্ডার তখন টার্নিং টু দ্য জুরি, ফোল্ডার তখন জাস্টিসদের দিকে ঘুরেছেন এবং বলছেন আই ওয়াজ হ্যাভিং মাই ব্রেকফাস্ট, আমি আমার ব্রেকফাস্ট করছিলাম। ওয়েন সে কেম, যখন সে এলো, আর ড্রেস ওয়াজ অল টর্ন, এবং আমি দেখতে পাই তার ড্রেসটা পুরোপুরি ভাবে ছিঁড়ে গেছে, ছেঁড়া খোড়া ড্রেস পরে এসছে। সি ওয়াজ গ্যাসপিং এন্ড কুড নট সিম টু গেট হার ব্রেথ এট অল, সে হাঁপাচ্ছে, সে কোনোভাবেই ঠিক তার নিজের শ্বাস প্রশ্বাস রান করতে পারছে না, সে বলা যেতে পারে হাঁপাচ্ছে, মানে এক্ষুনি মারা যাবে এরকম একটা অবস্থা। কুড নট সিম টু গেট হার ব্রেথ এট অল, সে তার শ্বাস প্রশ্বাসই নিতে পারছে না, এমন তার রেচেড কন্ডিশন। দেয়ার ওয়্যার দ্য মার্কস অফ হিজ ফিঙ্গার্স রাউন্ড হার থ্রোট, আমি এটা দেখতে পাই যে রুথের গলাতে আঙ্গুলের ছাপ আছে। তার মানে এখান থেকে আমরা এটুকু আইডেন্টিফাই করতেই পারছি বা উই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমরা এটা বুঝতেই পারছি যে এখানে রুথকে নিশ্চয়ই গলা টিপে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, এন্ড ইট ওয়াজ ডান বাই হার হাজব্যান্ড। হার আর্ম ওয়াজ ব্রুজড, এখানে এই যে ব্রুজড বলা হয়েছে মিন্স হচ্ছে উন্ডেড, তার হাতে ক্ষতবিক্ষত ছিল, চিহ্ন ছিল, ক্ষত চিহ্ন ছিল। দ্য ব্লাড হ্যাড গট ইনটু হার আইজ ড্রেডফুলি, এবং তার চোখ থেকে যেন রক্ত ঠিকরে বেরিয়ে আসছিল। এখানে দেখো রিসেন্ট ঘটে যাওয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা ঘটনা আমরা জানি, যেটা একটা ডক্টরকে হত্যা করা হয়েছে, তাকে বিভিন্ন ভাবে টর্চার করে হত্যা করা হয়েছে, আরজিকর কাণ্ড। তাহলে সেখানে দেখা গেছে যে ডক্টরকে হত্যা করা হয়েছে, পোস্টমর্টম রিপোর্টে এরকম দেখা গেছে তার চোখ থেকে ব্লাড বেরিয়ে এসেছিল, এবং পরবর্তীকালে এটা ভি বোঝা যায় বা এটা ভি বলা হয় যে তার গলাতে এতটাই প্রেসার ক্রিয়েট করা হয়েছিল, ঘাড়ে প্রেসার দিয়ে তার গলাটা এতটাই সজোরে প্রেসার দেওয়া হয়েছিল গলাতে, যাতে করে তার সেই প্রেসারের ফলে চোখ দিয়ে ব্লাড বেরিয়ে আসে। একবার কল্পনা করো যে ঘটনাটা কতটাই টেরিবল, হ্যাঁ না? যে তুমি কাউকে গলা টিপে ধরছো, মেবি এটা একদমই করো না, যে তুমি কারোর গলায় প্রেসার দিচ্ছ এবং তুমি এতটা জোরে প্রেসার দিয়েছো যে তার পুরো বডি পার্টস অর্গানস ফেলিওর হয়ে গেছে এবং তার চোখ দিয়ে রক্ত নেমে এসেছে, যেখান থেকে জল নেমে আসার কথা। দ্য ব্লাড হ্যাড গট ইনটু হার আইজ ড্রেডফুলি, তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছে, মানে তার গলাটা কত জোরে টিপে ধরেছে, ভাবতে পারছো? ইট ফ্রাইটেন্ড মি, এটা দেখে আমি স্যার আর ঠিক থাকতে পারিনি, আমি ভয় খেয়ে গেছি। এন্ড দেন ওয়েন সি টোল্ড মি, যখন সে আমাকে পুরো ঘটনাটা বললো, আই ফেল্ট ওয়েল, ইট ওয়াজ টু মাচ ফর মি, আমি আর সহ্য করতে পারছিলাম না। হার্ডেনিং সাডেনলি, হঠাৎ করে যেন একটুখানি শক্ত সামর্থ্য হয়ে গেছে। আচ্ছা আমি এরপরে আপনাকে জিজ্ঞেস করছি, ফ্রমকে বলছে যে স্যার আপনি বলুন তো, ইফ ইউড সিন ইট, যদি আপনি এটা দেখতেন, হ্যাভিং দ্য ফিলিং ফর হার দ্যাট আই হ্যাড, আমার যে ফিলিংসটা রুথের উপরে আছে সেই ফিলিংসটা যদি আপনার থাকতো আমার পরিবর্তে, ইউ উড হ্যাভ ফেল্ট দ্য সেম, তাহলে আমার অনুভূতিটা যেমন ছিল আপনার কি সেরকম অনুভূতি হতো না? আই নো, আমি জানি আপনার হতো। তখন ফ্রম বলছেন ঠিক আছে আপনি বলুন আরো বলুন, নেক্সট আর কি মনে করতে পারছো? তখন ফোল্ডার কি বলছে, ওয়েন সি লেফট মি, যখন সে আমাকে ছেড়ে যায়, বিকজ আই হ্যাড টু গো টু দ্য অফিস, আমাকে অফিসে যেতে হতো, আমার তাড়া ছিল, সেই কারণে সে আমাকে সমস্ত কিছু ঘটনাটা বলে চলে যায়। আই ওয়াজ আউট অফ মাই সেন্সেস ফর ফিয়ার, আমি এতটাই ফ্রাইটেন্ড হয়ে পড়েছিলাম যে আমার মধ্যে কোনো সেন্স ছিল না, দ্যাট হি উড ডু ইট এগেইন, যে সে আবার হয়তো এরকম কাজ করতে পারে। এখানে হি বলতে হাজব্যান্ড অফ রুথ, সে হয়তো আবারও রুথের উপরে এরকম টর্চার করতে পারে, এরকম ব্রুটাল টর্চার হয়তো আবার সে করতে পারে। এন্ড থিঙ্কিং হোয়াট আই কুড ডু, এবং আমি ভাবছিলাম যে আমি আমার প্রেমিকার জন্য কি করতে পারি, আমার কি করা উচিত। হোয়াট আই কুড ডু, আমি কি করতে পারি। আই কুড নট ওয়ার্ক, আমি তো কাজই করতে পারছিলাম না অফিসে। অল দ্য মর্নিং আই ওয়াজ লাইক দ্যাট, পুরো
সকালটা আমার নষ্ট হয়ে গেছে, আমি অফিসে কোনো কাজ করতে পারিনি। সিম্পলি যদি সিম্পল ভাবে বলি, কুড নট ফিক্স মাই মাইন্ড অন এনিথিং, আমি কোনো কাজের প্রতি কনসেন্ট্রেট করতে পারিনি, যদি আপনাকে সহজ সরল ভাবে বলি আমি। ক্লিয়ার? চলো নেক্সট। কুড নট থিঙ্ক এট অল, আমি চিন্তাই করতে পারছিলাম না। আই সিমড টু হ্যাভ টু কিপ মুভিং, আমি কি করছিলাম, আমি পাইচারি করে বেড়াচ্ছিলাম। এখানে দেখো বলা হয়েছে সিমড টু হ্যাভ টু কিপ মুভিং, তার মানে আমরা বলতে পারি কম্পেলড টু মুভ আপ এন্ড ডাউন দ্য রুম। এখানে এই রুমের মধ্যে অর্থাৎ ফোল্ডার, সে যেখানে চাকরি করে সেই রুমের মধ্যে সে পাইচারি করে বেড়াচ্ছিল। ওয়েন ডেভিস, ঠিক এই মুহূর্তে ডেভিস, দ্য আদার ক্লার্ক, শর্ট কোয়েশ্চেন, আরেকজন ক্লার্ক আমাদের অফিসারই উনি আসেন, গেভ মি দ্য চেক, সে আমাকে একটা চেক দেয়। হি সেড, কি বলেছিল, ফোল্ডার এটা দেখো তোমার ক্ষেত্রে কাজে আসতে পারে, ইট উইল ডু ইউ গুড, এটা কাজে আসতে পারে টু হ্যাভ এ রান উইথ দিস, যদি তুমি এটাকে একটুখানি মডিফাই করতে পারো নিচে, অথবা এই চেকটাকে যদি তুমি ঠিকঠাক ভাবে নিচে ক্যাশ করতে পারো। ক্লিয়ার? চলো নেক্সট। এন্ড ইউ সিম হাফ অফ ইউর চ্যাম্প দিস মর্নিং, এবং আমাকে এটাও বলেছিল যে কি ব্যাপার, তুমি সকালবেলা এতটা ডিপ্রেসড মুডে আছো, কি হয়েছে তোমার, কেন তোমার মধ্যে এরকম একটা মেন্টাল স্টেট, ডিসঅর্ডারলি মেন্টাল স্টেট দেখতে পাচ্ছি আমরা। দেন ওয়েন আই হ্যাড ইট ইন মাই হ্যান্ড, যখন আমি চেকটা আমার হাতে নিলাম, আই ডোন্ট নো, আমি বুঝতেই পারিনি হাউ ইট কেম, আমি তখন অ্যাকচুয়ালি বাস্তবে ছিলামই না, আমার মধ্যে কোনো সেন্সই ছিল না, আমি বুঝতেই পারিনি চেকটা আমি হাতে নিয়েছি, বাট আমি বুঝতেই পারিনি চেকটা আমি কিভাবে নিলাম, আমার হাতে কি করে এলো, এটা নিয়ে করবোটা কি আমি, বাট ইট জাস্ট ফ্ল্যাশড অ্যাক্রস মি, কিন্তু হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি চলে এলো, শয়তানি বিদ্যা চলে এলো, দ্যাট ইফ আই পুট দ্য টি ওয়াই এন্ড দ্য নট, এবং আমি এটা ভাবলাম যে এখানে যে ফিগারটা লেখা আছে, দ্যাট মিন্স ইন ওয়ার্ডস, যে কথাটা লেখা আছে, নিশ্চয়ই তোমার মনে আছে যে ওখানে কোন ফিগারটা লেখা ছিল ইন ওয়ার্ডস, যদি মনে আছে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। জাস্ট তার শেষে যদি আমি টি ওয়াই যোগ করতে পারি এবং একটা জিরো যোগ করতে পারি, দেয়ার উড বি দ্য মানি টু গেট হার অ্যাওয়ে, তাহলে আমি বেশ কিছু টাকা পয়সা পেয়ে যাব এবং তাকে নিয়ে আমি চলে যেতে পারবো সাউথ আমেরিকাতে, সেখানে গিয়ে আমরা সেটেল হতে পারবো। তাহলে টি ওয়াই অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে। চলো নেক্সট। ইট জাস্ট কেম এন্ড ওয়েন্ট, ঠিক যেমন আমার মাথায় বুদ্ধি এলো ঠিক তেমনই আমি কাজ করে ফেললাম। আই নেভার থট অফ ইট এগেন, আমি আর দ্বিতীয়বারের জন্য ভাবিনি যে আমি কি করতে চলেছি এবং এটা করলে আমার কি ফল হতে পারে। দেন ডেভিস ওয়েন্ট আউট, তারপরে ডেভিস চলে গেল টু হিজ লাঞ্চিয়ন, সে লাঞ্চ করতে চলে গেল। এন্ড আই ডিড নট রিয়েলি রিমেম্বার, আমি পরিষ্কার মনেই করতে পারছি না, আমার তো তখনই হুশ ফিরলো হোয়াট আই ডিড, আমি কি করে ফেলেছি। টিল আই পুস্ট দ্য চেক, যখন আমি চেকটাকে দিলাম, কোথায় দিলাম, থ্রু টু দ্য ক্যাশিয়ার আন্ডার দ্য রেল, সেই ফাঁকা জায়গা দিয়ে, সেই একটু ছোট্ট ফাঁকা অংশ দিয়ে যখন আমি ক্যাশিয়ারের কাছে চেকটা দিলাম, তখন আমি বুঝতে পারছি হোয়াট আই হ্যাভ ডান, আমি কি করে ফেলেছি, হোয়াট ক্রাইম আই হ্যাভ কমিটেড, কি ক্রাইম আমি করে ফেলেছি। আই রিমেম্বার হি সেইং, এবং একটা কথা মনে আছে, আমার ক্যাশিয়ার শুধু আমাকে একটাই কথা বলেছিলেন, গোল্ড অর নোটস, কি নেবে তুমি, গোল্ড নেবে কি নোটস নেবে। ক্লিয়ার? চলো নেক্সট। আরো কি বলছেন, দেন আই সাপোজ, তারপরে আমি এটা বুঝতেই পারলাম, আই নিউ, আমি বুঝতে পারলাম হোয়াট আই হ্যাড ডান, আমি কি করে ফেলেছি। এনিওয়ে, ওয়েন আই গট আউটসাইড, যখন আমি বেরিয়ে এলাম কোথা থেকে, অফ ব্যাংক, আউটসাইড অফ দ্য ব্যাংক, যখন আমি ব্যাংক থেকে বাইরে বেরিয়ে এলাম সেই সমস্ত টাকা পয়সা নিয়ে, আই ওয়ান্টেড টু চাক মাইসেলফ আন্ডার এ বাস, আমি চেয়েছিলাম যে নিজেকে বাসের নিচে ছুড়ে ফেলে দিই, সুইসাইড করে ফেলি, কারণ আমি আর কোনো কিছু খুঁজেই পাচ্ছিলাম না, বুঝতেই পারছিলাম না যে আমার জীবনে, আমার অ্যাফেয়ার লাইফে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাচ্ছে, আবার পাশাপাশি আমার প্রেমিকাকে অত্যাচার করা হচ্ছে, পাশাপাশি আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তাকে কিভাবে আমি উদ্ধার করবো এরকম তার রিচেড কন্ডিশন থেকে। আই ওয়ান্টেড টু থ্রো দ্য মানি অ্যাওয়ে, আবার এটাও চেয়েছিলাম যে এটা পাপের টাকা, আমি এটা ক্রাইম করে ফেলেছি, এটা আমার ফর্জারি, আমি যে ক্রাইম করে ফেলেছি এর জন্য আমাকে কঠিন শাস্তি পেতে হবে, এই টাকা নিয়ে আমি কি করবো, আমি ছুড়ে ফেলে দিতে চাইছিলাম, বাট ইট সিমড আই ওয়াজ ইট ফর ইট, হঠাৎ করে আমার মনে হলো না এই টাকাটা আমার দরকার, সো আই থট এট এনি রেট আই উড সেভ হার, এবং আমি এটা ভাবলাম যে আমি যে কোনো মূল্যে তাকে আমি সেভ করতে পারবো, এবং তাকে সেভ করতে হলে এই টাকাটা আমার খুবই প্রয়োজন। চলো নেক্সট। আরো কি বলছেন ফোল্ডার, অফকোর্স দ্য টিকিটস, আমি কি করেছিলাম, আমি দুটো টিকিটস ক্রয় করেছিলাম। আই টুক অফ ফর দ্য প্যাসেজ, আমি টিকিট কিনেছিলাম দুটো, এন্ড দ্য লিটল আই গেভ হার্স বিন ওয়েস্টেড, এবং তাকে আমি কিছু টাকা দিয়েছিলাম, যে টাকাটা আমি তাকে দিয়েছিলাম সেটা তো ওয়েস্ট হয়ে গেছে, তার কাছ থেকে আমি সেটা ফেরত পাবো না। এন্ড অল এক্সেপ্ট হোয়াট আই ওয়াজ অবলাইজড টু স্পেন্ড মাইসেলফ, শুধুমাত্র আমি সেটুকুই রিকভার করতে পারি যেটা আমি আমার নিজের জন্য খরচা করেছি। আই হ্যাভ রেস্টোর্ড, এটা আমি রেস্টোর্ড করেও ফেলেছি। আই কিপ থিঙ্কিং ওভার এন্ড ওভার, আমি বারবার চিন্তা করেছি যে হোয়াট আই হ্যাভ ডান, হোয়াট ক্রাইম আই হ্যাভ কমিটেড, হাউএভার ইট ওয়াজ আই কেম টু ডু ইট। ফাইনালি আমি এটা বুঝতেই পেরেছি যে আমি কি করে ফেলেছি, এরকম তো না করলেও পারতাম, যে কিভাবে আমি এটা করলাম, হাউএভার ইট ওয়াজ আই কেম টু ডু ইট, কিভাবে আমি এটা করতে পারলাম আমি পরবর্তীকালে রিয়েলাইজ করেছি, বাট মাই রিয়েলাইজেশন এখন করেই আর কি হবে, এন্ড হাউ আই ক্যান নট হ্যাভ ইট অল এগেইন টু ডু ডিফারেন্টলি, এবং আমি কিভাবে আই ক্যান নট গেট এ চান্স, আমি এর পরবর্তীকালে আর কোনো চান্সই পাবো না, টু এগেইন, আবার দ্বিতীয়বারের জন্য, টু ইট ইন এ ডিফারেন্ট ম্যানার, তার মানে দ্বিতীয়বারের জন্য হয়তো আমাকে এই সুযোগটা আর দেওয়া হবে না যাতে করে আমি টাকা পয়সা ফিরিয়ে দিতে পারি যেটা আমি ফরজারি করেছি, হয়তো আমি যদি বলি যে আমি টাকাটা ফিরিয়ে দেবো, হয়তো এই সুযোগটা আমাকে আর দেওয়া হবে না। এটা বলার পরে ফোল্ডার ইজ সাইলেন্ট, সে চুপচাপ হয়ে গেল, টুইস্টিং হিজ হ্যান্ডস বিফোর হিম, সে তার হাতগুলোকে টুইস্ট করতে লাগলো, অর্থাৎ দুটো হাত একে অপরকে জড়িয়ে ধরে যেন
একটুখানি ঘষতে লাগলো। তার মানে এই যে টুইস্টিং হিজ হ্যান্ডস, এই গেস্টার থেকে এটা আমরা বুঝতেই পারি যে ফল্টার সে তার পুরোপুরি আশা ছেড়েই দিয়েছে, সে জানে যে আমার একটা পানিশমেন্ট হয়েই যাবে। আই থিঙ্ক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই, যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।